দেখুন এইগুলো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে পিএসসিতে পড়েছে এবং পিএসসির রিয়েল অ্যানালাইসিসের প্রবলেম। আর আমরা ম্যাক্সিমাম সংখ্যকেই জানি যে রিয়েল অ্যানালাইসিসের কোশ্চেন প্রত্যেকটা এক্সামে কোশ্চেন দেয়, যেখানে আপনার এসএসসি বলুন বা পিএসসি বলুন বা কোনো সেন্ট্রালের এক্সাম বলুন, কেভিএস, পিজিটি, এনভিএস, এছাড়া ইউপি, বিহার, যেখানে বলুন রিয়েল অ্যানালাইসিস একটা হচ্ছে ম্যাথামেটিক্সের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট এবং একটা পিওরের পার্ট, ঠিক পিওরের যে ম্যাথামেটিক্স হয় তার মধ্যে। তো এখানে কিছু কিছু প্রবলেম দিয়েছে পিএসসি 2009 সালে যতগুলো প্রবলেম পড়েছিল, তো সেই প্রত্যেকটা প্রবলেমে আমি রিয়েল অ্যানালাইসিসের প্রবলেমে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এবং প্রবলেমগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম, পরীক্ষায় এসেছে, পিএসসিতে এসছে। এছাড়াও এই সমস্ত পরীক্ষার যে প্যাটার্নগুলো, এগুলো অনেক সময় অনেক এক্সামেও এসছে, ঠিক আছে। তো দেখুন পিএসসির 2009 সালে প্রথম রিয়েল অ্যানালাইসিসের কোশ্চেন কোনটা দিয়েছিল, ঠিক আছে। বলছে কি দেখুন, বলছে ইফ এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস এক্স 4ax প্লাস 4 গ্রেটার দেন 0 ফর অল এক্স, এক্সের মানটা গ্রেটার দেন 0 ফর অল এক্সের জন্য, দেন এর মানটা কী হবে, এর মানটা কোনের রেঞ্জের মধ্যে রাখবে, 0 থেকে 1, -1 থেকে 1, -1 থেকে 0 আর -4 থেকে 4। আপনাকে একটা কোশ্চেন বলি, দেখুন এ যদি আমরা কি জানি, মনে করুন এই যে একটা মান দিয়েছে, যেটা দিয়েছে দেখুন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা যদি আপনাকে এ প্লাস, কারণ আমরা সবসময় জানি যে কোনো নাম্বারের হোল স্কোয়ারটা কী হবে বলুন তো, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 হবে না, 0 থেকে স্ট্রিক্টলি বড় হবে। তাহলে এই যে নাম্বারটা দেখুন, আপনি যদি দেখুন এক্স স্কোয়ার প্লাস 4ax, এটা হচ্ছে অবশ্যই গ্রেটার দেন 0 আপনাকে দেখাতে হবে। তাহলে এইটি যদি হোল স্কোয়ার ফর্মেটে করেন, দেখুন এক্স স্কোয়ার প্লাস 4ax প্লাস 4a স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 - 4 ইন্টু এ স্কোয়ার, 4 স্কোয়ারটা আপনাকে বাদ দিতে হবে, যেটা 4 স্কোয়ার দিয়েছিলেন। তাহলে এইটাকে যদি আপনি দেখুন এইটাকে লিখতে পারেন যেটা এক্স প্লাস 2a তার হোল স্কোয়ার। আর কেন লিখছেন, কারণ আমরা যে কোনো নাম্বারের আমরা হোল স্কোয়ারটা সবসময় স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, যদি এক্সট্রা নট ইকুয়াল টু 0 হয়, মানে নট ইকুয়াল টু 2a, মানে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আপনি যদি আপনাকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস এক্স প্লাস 4a কখন গ্রেটার দেন 0 হবে, কখন, তাহলে দেখুন এই পার্টটা তো আপনার অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে আপনার যখন এই যে 4a মাইনাস 4a স্কোয়ার, এইটা যদি আপনার স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, যখন 4a মাইনাস 4a স্কোয়ার মানটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে আপনার এই যে পুরো পার্টটা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 যে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই পুরো পার্টটাই স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এটা কী দিয়েছে, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 4 মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে যখন আপনাকে দিয়েছে 4 - 4a স্কোয়ারটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখান থেকে যদি তাহলে আপনাকে কখন করতে হবে, যখন 4 - 4a স্কোয়ারের মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, সো এখান থেকে আপনি বলতে পারেন 4 এর মানটা গ্রেটার দেন 4a স্কোয়ার, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন কি, যে এ স্কোয়ারের মানটা লেস দেন 1। তাহলে এ স্কোয়ারের মানটা যদি আপনি এইদিকে নিয়ে আসছেন, কত হবে বলুন তো, এ স্কোয়ার মাইনাস 1 লেস দেন 0। সো এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল মানে কি, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে সো এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু করে এ মাইনাস 1 আর এ প্লাস 1 এর মানটা লেস দেন 0। সেটা দুটো মান এর ভ্যালুটা, দুটো মানের ভ্যালুটা কখন বলুন তো, দুটো মানের ভ্যালুটা আপনাকে কখন হবে, দুটো মানের ভ্যালুটা আপনার কখন হবে বলুন তো, মানে লেস দেন 0 হবে, তখন এই দেখুন একটা পজিটিভ একটা নেগেটিভ মান হবে, তখন 0। তাহলে আপনি যদি দেখুন এ প্লাস 1-এর মানটা যদি এখানে পজিটিভ ধরি আর এ মাইনাস 1-এর মানটা যদি নেগেটিভ ধরি, তাহলে পজিটিভ গুণিত নেগেটিভ মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ লেস দেন 0, সেটাই। তো দেখুন এ প্লাস 1-এর মানটা গ্রেটার দেন 0 আর এ মাইনাস 1-এর মানটা লেস দেন 0, তাহলে এখান থেকে আপনার এ এর মানটা -1 আর এ এর মানটা লেস দেন 1। সো এখান থেকে আপনি দুটোকে একসঙ্গে মার্ক যদি করে দেন, তাহলে -1-এর থেকে এটা বড় আর এর থেকে 1টা বড়। সো এখান থেকে আপনি যদি এ -1 থেকে এ রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আপনার এই যে মানটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4a, এর মানটা সবসময় স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়ে, অর্থাৎ আপনার অপশান হয়ে যায় -1 থেকে +1-এর মধ্যে। সো এখান থেকে আপনার হয়ে গেলো অপশান বি ইজ দ্য কারেক্ট। এবং এটা পিএসসি যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে অন্য এরকম প্যাটার্নের একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে। চলুন আরেকটা কোশ্চেন দেখুন, এইগুলো পিএসসিতে এসছে, এটাও যথেষ্ট ভালো কোশ্চেন এসছে, পিএসসি ডিফারেন্সিয়েবল কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আপনি যে কোনো উপায়ে প্রবলেম সলভ করতে পারেন, যেখানে আপনার ইচ্ছা, কিন্তু আমি আপনাকে প্রবলেমটা সলভ করে দেবো ল্যাগ্রেঞ্জ এমভিটির সাহায্যে, ঠিক আছে। দেখুন কী বলতেছে, লেট বলেছে এফ বি একটা ডিফারেন্সিয়েবল ফাংশন ফর অল এক্সের জন্য, প্রত্যেকটা এক্সের জন্য,
এবং এ দেওয়া আছে যে f(1) এর মানটা দেওয়া আছে -2 অ্যান্ড f'(x) এর মানটা >= 2 ফর অল x বিলংস টু 1,6। দেন আপনাকে বলছে যে f(6) এর মানটা কী হবে, >= 8 হবে, f(6) এর মানটা স্ট্রিক্টলি <8 হবে, না f(6) এর মানটা স্ট্রিক্টলি <5 হয়ে যাবে, না আপনাকে হয়ে যাবে f(6) এর মানটা আপনার 5 হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এখানে আপনাকে ফাংশনটা বলা আছে, দেখুন ফার্স্টে দেওয়া আছে যে এফ ইজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন ফর অল এক্স। এফ যদি আপনার ডিফারেন্সিয়েবল এক্স হয়, আর আপনাকে দেখুন এখানে ডোমেন দিচ্ছে, ডোমেনটা দিয়ে দিচ্ছি এক্সের ভ্যালুটা এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে যখন কত এক্সের মানটা ক্লোজ ইন্টারভ্যাল 1,6 এর মধ্যে রয়েছে। তাহলে আপনি যদি ক্লোজ ইন্টারভ্যাল 1,6 এর মধ্যে ল্যাগ্রেঞ্জ এলএমভিটি থিওরেমটাকে ইউজ করেন, যেহেতু এফ ইজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন বলা আছে, কোনো প্রবলেম নেই ইউজ করতে, তাহলে আমি এই কী করলাম, ল্যাগ্রেঞ্জ এলএমভিটি থিওরেমটা ইউজ করছি অন 1, তাহলে ল্যাগ্রেঞ্জ এলএমভিটি থিওরেমটা কী বলছে 1,6 এর মধ্যে, তাহলে আপনি দেয়ার এক্সিস্ট একটা সি পাবেন ওপেন ইন্টারভ্যাল 1,c এর মধ্যে, সাইজ দ্যাট f'(6) c এর মান হয়ে যাবে f(6) - f(1) বাই c - 1 মানে b-1 f'(c) এর মানটা হচ্ছে কেন বলুন তো, কারণ আপনার দেখুন দেওয়া আছে যে f'(x) এর মানটা >= 2 যখন x এর মানটা ক্লোজ ইন্টারভ্যাল ওপেন কমা 6 এর মধ্যে, ক্লোজ ইন্টারভ্যাল ওপেন কমা 6 এ, তাহলে সি এই সিটা তো আপনার হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 1,c এর মধ্যে, তাহলে নিশ্চয়ই আপনার এখান থেকে f'(x) এর মানটা যদি ক্লোজ ইন্টারভ্যাল 1,6 এর মধ্যে বলা আছে, আর f'(c) এর মানটা >= 2 বলুন তো, যেহেতু c এর মানটা 1,6 এর মধ্যে, তাহলে এইটাও >= আপনার 2 হবে। ঠিক আছে 100%, কারণ এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যালের মধ্যে। আর f(c) এর মান কত, f(6) - f(1) বাই 6 - 1। ঠিক আছে, তাহলে f(6) - f(1) বাই 6 - 1 কত হচ্ছে 5। সো এখান থেকে আপনি কী লিখতে পারেন, f(6) - f(1) বাই এখানে 5টাকে গুণ করে দেন 10। ঠিক আছে, তাহলে f(6) - f(1) এর মানটা হচ্ছে >= 10। সো এখান থেকে আপনি কী লিখতে পারেন, f(6) >= 10 প্লাস f(1). ঠিক আছে, আবার f(1) এর মানটা কত বলুন তো, দেওয়া আছে আপনার -2। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি এটা বস করিয়ে দিন যে f(6) এখানটা >= 10 প্লাস f(1). তাহলে f(6) এর মানটা >= হয়েছে 10 আর f(1) এর মানটা হচ্ছে -2। সো এখান থেকে আপনি লিখতে পারেন যে f(6) সো f(6) এর মানটা স্ট্রিক্টলি >= 8। সো এখান থেকে আপনার অপশানে দেওয়া আছে f(6) এর মানটা >= 8। সো এই কোশ্চেনটা যথেষ্ট ভালো কোশ্চেন, আমি আমাকে ল্যাগ্রেঞ্জ এলএমভিটি থিওরেমের সাহায্যে প্রুভ করেছি, আর অন্য কোনো মেথডের সাহায্যে ইউজ করতে হবে, কিন্তু আমার মনে হয়েছে যেন ল্যাগ্রেঞ্জ এলএমভিটি থিওরেমের সাহায্যে প্রবলেমটা সলভ করা সহজে ইজি হয়ে যাবে, এবং এই প্রবলেমটা অনেক সহজ হয়ে যাচ্ছে, কোনো কনসেপ্ট কাজে লাগাতে হচ্ছে না, ওই জন্য আমি ল্যাগ্রেঞ্জ এলএমভিটির সাহায্যে প্রবলেমটা সলভ করে দিয়েছি। ঠিক আছে, দেখুন এরপরেও একটা দিয়েছে, এটাও দিয়েছে একটা সিরিজের সিকোয়েন্সের প্রবলেম, কারণ আমরা জানি রিয়েল অ্যানালিসিসের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম পার্ট হচ্ছে সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে প্রতিবার কোশ্চেন দেয়। দেখুন এটাকে বলেছে আপনাকে একটা সিকোয়েন্স দিয়েছে যেটা sin n/n কনভার্জ টু কত, sin n/n এই সিকোয়েন্সটা কোন পয়েন্টে কনভার্জ করবে 1 0 -1 2। দেখুন এটা আপনি হয়তো অনেকেই জানেন যে 0 পয়েন্টে কনভার্ট করবে 0 পয়েন্টে, কিন্তু এটার প্রুফটা কী করে হয় সে দেখুন প্রুফ। দেখুন আমরা কি জানি যে sin x এর মানটা হচ্ছে সবসময় -1 থেকে +1 এর মধ্যে ভ্যালি করে দেন, sin x এর প্রপার্টি, দিস ইজ দ্য বিউটি অফ sin x। sin x এর মানটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে বিলংস করবে। ঠিক আছে, তাহলে sin of n যে নাম্বারটা আছে, ঠিক আছে, sin of n এই যে নাম্বারটা আছে, সেই sin of n এর মানটাও -1 থেকে +1 এর মধ্যে আপনার বিলংস করবে, কারণ sin x ফর অল x এর মান জন্য আপনার বিলংস করবে। ঠিক আছে, তাহলে ফর অল x এর মানের জন্য আপনার বিলংস করবে, কোনো অসুবিধা নেই। তাহলে sin of n এর মানটা -1 থেকে +1 এর মধ্যে বিলংস করবে। তাহলে সেটা এখান থেকে যদি n দিয়ে ভাগ করেন কোনো অসুবিধা কিছু নেই। সো -1/n <= sin n/n <= 1/, কারণ একটা পজিটিভ নাম্বার n ইস একটা ন্যাচারাল নাম্বার, কোনো দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটাকে লাগানোর কি আমরা, কারণ স্যান্ডউইচ থিওরামকে কাজে লাগাবো, কারণ আমরা লিমিট থিওরির একটা সবথেকে বড় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট মতলব থিওরাম হচ্ছে স্যান্ডউইচ প্রপার্টি। স্যান্ডউইচ থিওরামকে আমরা অনেক জায়গাতে কাজে লাগাই। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরিকে আপনার অনেক জায়গায় কাজে লাগাই, সেই স্যান্ডউইচ থিওরামকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, দেখুন এখানে 1/8 এই পর্যন্ত আপনার হয়ে গেছে, এই পর্যন্ত আপনার কোনো অসুবিধা নেই। সো বাই স্যান্ডউইচ থিওরাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1/n = লিমিট n টেন্ডস টু 1/n লিমিট n টু n। সো দেখুন এইখানে যদি 1/n এর করেন 0 আসছে, সো এখান থেকে আপনার 1/n আসছে। তো স্যান্ডউইচের প্রপার্টিতে কী হচ্ছে, স্যান্ডউইচ মানে হচ্ছে ব্রেডের মতো, দেখুন এই দিকটাও 0 আসছে, এই দিকটাও 0 আসছে, তার মানে মাঝের কাজটাও 0 হয়ে যাবে। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sin n/n এর মানটা কত হয়ে গেল 0। সো এই sin n/n সিকোয়েন্সটা কনভার্ট করছে
জিরোতে, সো সিকোয়েন্স কনভার্জ করছে কোথায়, জিরোতে। সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান বি ইজ দ্য অ্যান্সার, জিরোতে কনভার্ট করছে, হয়ে গেল। এটা পিএসসিতে পড়েছিল 2009 সালে, সিকোয়েন্সের প্রবলেম, যথেষ্ট ভালো কোশ্চেন, ঠিক আছে। এবং এটাও পড়েছে পিএসসি 2009 সালে, এবং এটা যথেষ্ট প্রবলেম, লিমিটের প্রবলেম দিয়েছে। কী প্রবলেমটা দিয়েছে দেখুন, দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 1/x, এর ভ্যালুটা কত হবে। লিমিটের প্রবলেম, লিমিট এসে রিলেন্স একটা মাস্ট পার ইম্প্রুভমেন্ট। দেখুন কী হবে, আপনি যদি প্রথমে এই 2 এক্স টেন্স টু 0 এর আপনার হলো কনসেপ্ট হতে পারে কীভাবে করবেন না করবেন। দেখুন আপনি প্রথমে কিচ্ছু আপনার, আপনাকে এক্স ইকুয়াল টু 0 করে পুট করে দেন। এক্স ইকুয়াল টু 0 যদি পুট করেন, দেখুন এখানে আসছে 1, এটা 1 আর এটা 2, আর এখান থেকে ইনফিনিটি। সো এইটা পড়ে রয়েছে আপনার 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে। আর যখনই কোনো লিমিট আপনার 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে হবে, স্যার তার লিমিটটা হয়ে যাবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, এই পার্টটা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর 1/x। মানে এটা অ্যাকচুয়ালি লগের কাছ থেকে আসছে, কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট একটা লাইন বা 2-3টা লাইন স্টেপ জাম্প করে, যখনই আপনার 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে হবে, সো এই পার্টটা থাকবেন, 1কে মাইনাস করে দেবেন, আর নিচে এই যে ওপরে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে বস করে দেবেন। তাহলে এইটা বস করে আসছে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2/2x। এবারে লিমিট এক্স টেন্স টু 0 যদি করেন, দেখুন এটা 0/0 ফর্ম আসছে। আর 0/0 ফর্ম যখনই আসছে তখনই আপনার কি ইউজ করতে হবে বলুন তো, এল হসপিটাল ফর্মুলা, সেই এল হসপিটাল ফর্মুলাকে ইউজ করতে হবে। তো দেখুন এটা করছে লিমিট এক্স টেন্স টু 0, সো এই 2 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার এক্স ln 2, সো 3 টু দি পাওয়ার এক্স হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ln 2, 2 এর ডেরিভেটিভ 0, সো 2 টু দি 2x এর ডেরিভেটিভ কত হবে 2, হয়ে গেল। এরপরে দেখুন আর 0/0 ফর্ম হচ্ছে না, তার জন্য আপনি এক্স ইকুয়াল টু 0টা পুট করে দেন। সো এক্স ইকুয়াল টু 0 পুট করে দিলে 2 টু দি পাওয়ার 0 ln 2 প্লাস 3 টু দি পাওয়ার 0 ln 3, সো 2 এর পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার ln 2, 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0, সো ln 2 ln 3। সো এখান থেকে আপনার আসছে এর পাওয়ার হাফ, আর এর লগের প্রপার্টি আমরা কি জানি, লগ অফ এ প্লাস বি, লগ এ প্লাস লগ বিকে আপনি লিখতে পারেন লগ অফ এ বি। সেটা প্লাসে আছে, সেটা গুণে করে দিলাম। সো লগ এটা সিক হয়ে গেল লগ বা এলএন, যেটা আপনি লিখতে পারেন লগ লিখতে পারেন, এলএন লিখতে পারেন। সো এটা লগ ইন্টু লিখছে, আর এই যে হাফ আমরা লগের প্রপার্টি জানি যে এম লগ এ ইজ ইকুয়াল টু কী হয়, লগ অফ এ টু দি পাওয়ার এম হয়ে যায়। তাহলে এই যে হাফটা উপরে উঠে যাবে, সো ই টু দি পাওয়ার লেন ইন্টু 6 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। আর 6 টু দি পাওয়ার হাফের মানটাই কত, 6 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √6। সো এখান থেকে আপনার বলে গেলো অপশান ডি। সো আপনি এখান থেকে অড √6 হচ্ছে আপনার এখানে অপশান ডিতে। সো এখান থেকে √6 হচ্ছে এই লিমিটটার, ঠিক আছে। এটাও একটা প্রবলেম দিয়েছে সিকোয়েন্সের, এটাও রিয়েল অ্যানালিসিসের প্রবলেম, যথেষ্ট প্রবলেম সিকোয়েন্সের প্রবলেম দিয়েছে, ঠিক আছে। তো আপনাকে একটা সিকোয়েন্স বলেছে যে বাউন্ডেড না বাউন্ডেড, এবং একটা সবসময় সিকোয়েন্সের পার্ট, সেটা কোনো চেক করতে, মানে এটা ইজিলি চেক করে যায়, আপনার হয়তো জানেনও যে এটা কী হয়। যেমন একটা সিকোয়েন্স দিয়েছে যেটা -1 হোল টু দি পাওয়ার n/n, এই সিকোয়েন্সটা আপনাকে বলছে বাউন্ডেড এভাব, বাউন্ডেড বিলো, বাউন্ডেড সিকোয়েন্স, রাইদার বাউন্ডেড নর বিলো, ঠিক আছে। স্যার আপনি যখন সিকোয়েন্সটাকে প্রথমে নিলেন, ইউএন একটা সিকোয়েন্স মেনে নিলাম, তাহলে -1 হোল টু দি পাওয়ার n/n। দেখুন আপনি যদি এন এর মানটা ইভেন নেন, মানলেন 2k নিলেন, তাহলে u2k এর মান কত বলুন তো 2k। আর এন এর মানটা যদি অড নেন 2k + 1 নেন, তাহলে u2k এর মান হচ্ছে -2k + 1, ঠিক আছে। তাহলে দেখুন এবারে লিমিট n টেন্স টু ইনফিনিটিভের যদি আপনি ব্যবহার করেন, তাহলে k টেন্স টু ইনফিনিটিভ u2k এর মানটা কত হচ্ছে ইনফিনিটিভ, মানে পজিটিভ দিকে যাচ্ছে। আর লিমিট n টেন্স টু k টু u2k + 1 এটার মানটা কত মাইনাস নেগেটিভ, মানে কি একবার সাইনটা যাচ্ছে পজিটিভের দিকে, একবার মানে ইনফিনিটির দিকে, একবার প্লাস ইনফিনিটির দিকে, এরকম। তার মানে আপনি এখান থেকে বলতে পারেন এই যে সিকোয়েন্সটা যেটা হলো, এইটা বাউন্ডেড এভাবও না আর বাউন্ডেড বিলোও না, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে সরি মানে বাউন্ডেড এভাবও হচ্ছে না, বাউন্ডেড মানে এই সিকোয়েন্সগুলো হচ্ছে এরকম টাইপের, জানেন তো, এটা উঠছে, এটা নিচে, এটা উঠছে, এটা নিচে, এটা হার্টবিটের যে সাইনটা হয় সেরকম। এই যে এইগুলোকে অল্টারনেটিভ সিরিজ বলে, অল্টারনেটিভ সিকোয়েন্স, মানে একবার পজিটিভ পজিটিভ নেগেটিভ। তো এই সিকোয়েন্সগুলো আপনি ম্যাক্সিমাম সংখ্যক জেনে রাখুন, যেগুলো নাইদার বাউন্ডেড এভাব এবং নাইদার বাউন্ডেড বিলো হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এটার অ্যান্সার এটাও 2009 সালে পড়েছিল। এটাও একটা প্রবলেম, দেখুন এটাও পড়েছে সিরিজ প্রবলেম, এটাও আপনার নাম্বার রিয়েল নাম্বারের কোয়েশ্চেন, ঠিক আছে। দ্য নাম্বার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 4 + x³ + x² + x + 1 = 0 ইন Z5 একটা ফিল্ড আমরা জানি, তার মধ্যে এই ইকুয়েশনটার কটা রুট আপনার বিলংস করছে।
তাহলে দেখুন আপনার যদি এটা রিয়েল নাম্বার হতো, এখানে যদি জেড ফিল্ড 5-এর জায়গাতে আপনাকে রিয়েল নাম্বার হতো, তাহলে 4 ডিগ্রি ইকুয়েশন 4টা রুট থাকতো, 4 ডিগ্রি ইকুয়েশন আমরা 4টা রুট থাকতো। কিন্তু যদি আমরা রিং থিওরি বা গ্রুপ থিওরি পড়ি, তাহলে আমি দেখাবো যে যতগুলো ডিগ্রি থাকছে তার এমনও গ্যারেন্টি নেই যে যতগুলো ডিগ্রি আছে তার অতগুলোই রুট থাকতে হবে ফিল্ডের মধ্যে, আর এমনও কোনো গ্যারেন্টি নেই, এর থেকে কমও থাকতে পারে, এর থেকে বেশিও থাকতে পারে এবং বরাবরও হতে পারে, ঠিক আছে। তো দেখুন Z5 ফিল্ডের মধ্যে এবং এইটা ধরুন 4 ডিগ্রি ইকুয়েশন আপনার লেখা আছে x=0, আপনার রিয়েল নাম্বার যদি হতো তাহলে 4টা রুট থাকতো, কিন্তু আমরা জেড ফিল্ড দিয়েছে মানে Z5, সে Z5 ফিল্ডের মধ্যে চেক করবো Z5 এর মধ্যে এলিমেন্ট কি 0 1 2 3 4, এই 4টা এলিমেন্ট চেক করলাম, ব্যাস শেষ হয়ে গেল। তো দেখুন প্রথমে আপনি যদি x=0 পয়েন্টে চেক করেন, x=0 পয়েন্টে যদি এই কোশ্চেনটা বস করেন দেন 0 + 0 + 1 আসছে, সো এটা নট ইকুয়াল 0 হচ্ছে না, সো x=0 হচ্ছে আপনার রুট হচ্ছে না, ঠিক আছে। আপনি x=1 পুট করেন, তাহলে 1 + 1 + 1 + 5, তাহলে যখন Z5 আসছে 5-এর মানেই হচ্ছে Z -5 করা যাবে, মানে আপনি এখান থেকে যত থাকবেন তখন -5 করতে পারেন, সো 0 আসছে, তো 0 এসে ইকুয়েশনটার রুট, 0 আসা মানে ইকুয়েশনটা রুট হয়ে গেল, ঠিক আছে। সেম যদি x=2 পুট করেন 2 টু দি পাওয়ার 4 + 2 এটা করলে আপনার আসছে দেখুন 16 + 8 + 4 + 3 এগুলো 31 থেকে আপনি 5 5 5 6 30 মাইনাস করতে পারেন, সো এখানে আপনার 1 পড়লো, সো এটাও 0 নয়, সো এটা ইজ নট এ রুট, সো এটা হচ্ছে নট রুট। আর x=3 পয়েন্টে দেখুন x=3 পয়েন্টে যদি আপনি চেক করেন x=3 পয়েন্টে আপনার এখানে আসবে 121, এটাকেও আপনি 5 যদি 5 দিয়ে ভাগ করেন দেখেন আপনার রিমাইন্ডার 0 আসছে না, মানে 1 আসছে, সো এইটাও ইকুয়েশনে রুট হবে না। আর x=4 দেখুন আপনার এই Z5 ফিল্ডে x=4 থেকে আপনি 5 যদি ঘাটিয়ে দেন সেটাই হবে x=4 এর, মানে আপনি জেড ফিল্ডে x=4 এর মান আর x=-1 এর মান কিন্তু সমান হয়, ঠিক আছে। তাহলে x=4 পয়েন্ট আপনার চেক করার থেকে আপনি x=-1 পয়েন্ট যদি চেক করে দেন যে ইকুয়েশন থাকবে সেটাই যে 4 এর ক্ষেত্রে আসবে, ঠিক আছে। তাহলে x=-1 পয়েন্ট চেক করে আমার সহজ হয়ে যাচ্ছে, সো এখান থেকে আপনার x=4.1 পয়েন্ট আসলে 1 হয়ে যাচ্ছে, সো 1 হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে আপনার এই ইকুয়েশনটার x=1 হচ্ছে এই ইকুয়েশনটার অনলি রুট, সো আপনি এখান থেকে বলতে পারেন এই যে ইকুয়েশনের কটা রুট থাকবে বলুন তো ইন Z5 ফিল্ডের মধ্যে, সো এখান থেকে আপনার একটাই রুট থাকবে এবং নাম্বার অফ দ্য রুটস ইজ Z5, ঠিক আছে। দেখুন এটা একটা সিরিজের প্রবলেম এবং যথেষ্ট প্রবলেম, এটা ভালো দিয়েছে যে কোন সিরিজটা আপনাকে ডাইরেক্ট বলে দিয়েছে যে কোন সিরিজটা ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট ছেড়ে দিন, কোন সিরিজটা ডাইভার্জেন্ট করবে, ঠিক আছে। বুঝে দ্য ফ্লোয়িং সিরিজের ডাইভার্জেন্ট, দেখুন আপনি প্রথমে যে সিরিজগুলো দিয়েছে প্রথমে দেন UN=1/n sin 1/n, ঠিক আছে, ইউএন এর মানটা, আর ইউএন এর মানটা প্রথমে ইউএনটা চেক করছেন, ঠিক আছে। তাহলে আপনি যখন ভিএন এর মানটা যদি 1/n² পুট করেন, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN/VN এর মানটা হবে 1/n sin 1/n বা 1/n², সো এখান থেকে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n sin 1/n, সো এটা যদি আপনি লিমিটিং ভ্যালু চেক করেন sin x/x লিমিট x টেন্ডস টু 0 হয়ে যাবে 1/n টেন্ডস টু, সো এটা ফাইনাইট ভ্যালু হয়ে যাবে 1, সো এখান থেকে আপনি বলতে পারেন যেহেতু 1 হয়ে যাচ্ছে, সো কম্পারিজন টেস্টে সিরিজ VN 1/n² ইজ কনভার্জেন্ট, সো এখান থেকে আপনি লিখতে পারেন UN/UN-টা হচ্ছে কনভার্জেন্ট, ঠিক আছে। সো এখান থেকে অপশন বি এর ক্ষেত্রে ইউএনটার ক্ষেত্রে দেখুন UN দেওয়া আছে 1, সেকেন্ড অপশনের ক্ষেত্রে অপশন বি এর ক্ষেত্রে UN দেওয়া আছে 1/n² sin 1/n, ঠিক আছে। আর VN এর মানটা আপনি যদি 1/n³ পুট করি, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN/VN এর মানটা হয়ে যাবে n sin 1/n, সো এখান থেকে আপনি যদি চেক করেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sin 1/n বাই 1/n এর মানটা কত হয়ে যাবে, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sin 1/n এর মানটা হয়ে যাবে ফাইনাইট, সো এটা হয়ে যাবে, যেহেতু আপনারা এখান থেকে বলতে পারেন V(n 1/n³) p এর পাওয়ার 3 ইজ কনভার্জেন্ট, সো এখান থেকে আপনি বলতে পারেন সিরিজ অফ UN-টাও কনভার্জেন্ট, ঠিক আছে। দেখুন আপনি যদি অপশান সি অপশানটার ক্ষেত্রে চেক করেন UN এর মানটা দিয়েছে 1/√n/n, সো এখান থেকে আপনি যদি VN এর মানটা 1/√n পুট করেন, পুট করেন, সো লিমিট n টেন্ডস টু UN/VN এর মানটা কত হয়ে যাবে বলুন তো, লিমিট n টেন্ডস টু √n/√n/n+1, সো এখান থেকে আপনি এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি পুট করে এটা হচ্ছে 1 হয়ে যাবে, 1 মানে হচ্ছে কত ফাইনাইট ভ্যালু, তাহলে ফাইনাইট ভ্যালু কত হচ্ছে, তাহলে আপনি এখান থেকে যদি পুট করেন V(n 1/√n) আছে, সো n⁻½ আছে, সো এখান এই যে n⁻½ এর মানটা কত <1 হলে সিরিজ ডাইভার্জেন্ট হয়ে যায়, সো এখান থেকে আপনি বলতে পারেন যেহেতু U(n) এর মানটা হচ্ছে n⁻½ ইজ ডাইভার্জেন্ট, সো এখান থেকে আপনি বলতে পারেন যে UN সিরিজের মানটা ডাইভার্জেন্ট, সো আপনাকে এখান থেকে বলতে পারছি যে কোনটা ডাইভার্জেন্ট, সো আপনি এখান থেকে বলতে পারেন যে অপশান সি ইজ দ্য
ডাইভারজেন্ট। আর এখান থেকে অপশান ডিটা কনভার্জ হয়ে যাবে, কারণ আপনি যদি এখানে ভি অফ এন এর মানটা 1/n³ পুট করেন, দেখুন এটার ভ্যালুটা ফাইনাইট আসবে, আর 1/n³ ইজ এ কনভার্জেন্ট। সো এখান থেকে আপনি এটা বলতে পারেন যে এটাও কনভার্জেন্ট। সো এই সিরিজটা হচ্ছে আপনার ডাইভারজেন্ট। ঠিক আছে।